আন্তর্জাতিক সপ্তাহ 17 থেকে 23 এপ্রিল 2025। ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস মারা গেছেন। বিশ্বের ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস মৃত্যুবরণ করেছেন। স্থানীয় সময় সোমবার সকাল 7:35 মারা যান তিনি। এই খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে বলা হয়, মৃত্যুকালে তার বয়স হয়েছিল 88 বছর। ষোড়শ বেনেডিক্টের পর 2013 সালে পোপ নির্বাচিত হন ফ্রান্সিসের মৃত্যুর বিষয়ে বিবৃতি দিয়েছে ভ্যাটিকান সিটি। সেখানে বলা হয়েছে, 2025 সালের 21 এপ্রিল সোমবার দিনের প্রথম প্রহরে মারা গেছেন পোপ ফ্রান্সিস। ভ্যাটিকানের কাজা সান্তা নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। নিউমোনিয়ায় আক্রান্ত পোপ ফ্রান্সিসকে এই বছরের 14 ফেব্রুয়ারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে বেশ কয়েকবার তার শারীরিক অবস্থার অবনতি হয়। ভ্যাটিকান জানায়, শ্বাস-প্রশ্বাস সংক্রান্ত জটিলতার কারণে পোপ ফ্রান্সিসকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। কদিন আগে হাসপাতাল থেকে বাড়ি ফেরেন পোপ। ভ্যাটিকানের দাপ্তরিক ওয়েবসাইট দি হলি সি এর তথ্যমতে, পোপ ফ্রান্সিসের আগের নাম জর্জ মার্জিও বার্গোলেও। জন্ম 1936 সালের 17 ডিসেম্বর আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সে। বাবা মারিও আর রোগিনা সিভোরি ইতালীয় অভিবাসী। বাবা মারিও ছিলেন রেলওয়ের হিসাবরক্ষক। কেমিস্ট হিসেবে প্রশিক্ষণ নেওয়ার পর ধর্মের পথে পা বাড়ান জর্জ মারিও। পরবর্তী সময়ে তিনি দর্শন ও ধর্মতত্ত্বে পড়াশোনা করেন। 1969 সালে ধর্মযাজক হন। 1998 সালে আর্জেন্টিনার আর্চ বিশপ হন তিনি। বয়স ও শারীরিক অসুস্থতার কারণে 2013 সালে তৎকালীন পোপ ষোড়শ বেনেডিক্ট পদ ছেড়ে দিলে পোপ নির্বাচিত হন জর্জ মারিও। নতুন নাম দেন ফ্রান্সিস। দক্ষিণ আমেরিকার কোনো দেশ থেকে নির্বাচিত পোপ তিনিই প্রথম। ভূমিকম্পে কেঁপে উঠল ইস্তাম্বুল। 6.2 মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্কের সব জনবহুল শহর ইস্তাম্বুল। গত কয়েক বছরের মধ্যে 1,60,00,000-এরও বেশি জনসংখ্যার শহরটিতে এটি অন্যতম প্রবল কম্পন বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা। বুধবার দুপুরে এই ভূমিকম্পে শহরটিতে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। তবে কম্পনের সঙ্গে সঙ্গে বহু মানুষ ভবন থেকে বেরিয়ে রাস্তায় নেমে আসে। ইউরোপ ও এশিয়া মহাদেশের সংযোগস্থল বসফরাস প্রণালীর 2 তীরে অবস্থিত এই শহরের বাসিন্দাদের অনেকে এই সময় পার্কে এসে জড়ো হন। কেউ বাড়ির সিঁড়িতে বসে থাকেন, আবার অনেকে বাইরে এসে দাঁড়িয়ে থাকেন। শহরের ইউরোপীয় অংশে কয়েকটি দোকানও বন্ধ হয়ে যায়। জার্মানির ভূতাত্ত্বিক গবেষণা কেন্দ্র জিএফজেড জানিয়েছে, আজকের ভূমিকম্পের মাত্রা ছিল 6.2 এবং গভীরতা ছিল 10 কিলোমিটার। অন্যদিকে এএফএডি জানিয়েছে, ভূমিকম্পের উপকেন্দ্র ছিল সিলিভরি অঞ্চলে, যে জায়গাটি ইস্তাম্বুল থেকে প্রায় 80 কিলোমিটার পশ্চিমে অবস্থিত এবং কম্পনটির গভীরতা ছিল 6.92 কিলোমিটার। এদিকে তুরস্কের পরিবহন মন্ত্রী আব্দুল কাদির ওরালওগ্লু জানান, প্রাথমিকভাবে মহাসড়ক, বিমানবন্দর, ট্রেন ও সাবওয়েতে কোনো ক্ষয়ক্ষতি বা সমস্যা দেখা দেয়নি। এদিকে স্থানীয় সংবাদ মাধ্যম টিজিআরটি জানায়, দিনটি তুরস্কের সরকারি ছুটির দিন। এমন দিনে ভূকম্পনের ফলে এক ব্যক্তি আতঙ্কে বেলকনি থেকে লাফিয়ে পড়ে আহত হন। ইস্তাম্বুলের গভর্নরের কার্যালয় জানিয়েছে, কোনো ভবন ধসের খবর পাওয়া যায়নি। তবে মানুষকে অনুরোধ করা হয়েছে সম্ভাব্য ক্ষতিগ্রস্ত ভবনের কাছে না যাওয়ার জন্য এবং শান্ত থাকার জন্য। এদিকে প্রেসিডেন্ট রিজেপ তাইপ এরদোয়ান এক টুইটার বার্তায় জানিয়েছেন, তিনি পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। তার কার্যালয়ে পরবর্তী ভূমিকম্পের ক্ষেত্রে জনগণ কী করবে সে বিষয়ে নির্দেশনা জারি করেছে। আগের ভূমিকম্পের স্মৃতি, মাত্র 2 বছর আগে 2023 সালের ফেব্রুয়ারিতে তুরস্কের ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ও বিধ্বংসী ভূমিকম্প আঘাত আনে। 7.8 মাত্রার সেই ভূমিকম্পে দক্ষিণ তুরস্ক ও উত্তর সিরিয়ায় 55,000-এরও বেশি মানুষ নিহত এবং 1,07,000 মানুষ আহত হয়। সেই ঘটনার জেরে এখনও বহু মানুষ অস্থায়ী আশ্রয়স্থলে বসবাস করছে। এছাড়াও 1999 সালে ইস্তাম্বুলের কাছাকাছি অঞ্চলে ঘটে যাওয়া এক ভূমিকম্পে 17,000 মানুষ প্রাণ হারিয়েছিল। সেই ঘটনার স্মৃতি আজকের ভূমিকম্পের দিন আরও প্রগাঢ় করে তুলছে। ন্যাটোর আকাশসীমায় রুশ যুদ্ধবিমান, যুক্তরাজ্যের রয়্যাল এয়ারফোর্সের বাধা। এক সপ্তাহে 2 দফার ন্যাটোর আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ উঠেছে রাশিয়ার বিরুদ্ধে। 3 দিনের ব্যবধানে রাশিয়ার আকাশসীমায় ন্যাটোর আকাশসীমায় 2টি রুশ উড়োজাহাজ শনাক্ত করা হয়েছে। রোববার এক বিবৃতিতে ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এমন দাবি করেছে। বিবৃতি অনুযায়ী, গত মঙ্গলবার এবং বৃহস্পতিবার ন্যাটোর আকাশসীমায় প্রবেশ করে রাশিয়ার উড়োজাহাজ। বিবিসির প্রতিবেদন অনুযায়ী 15 এপ্রিল বাল্টিক সাগরের উত্তরে আকাশে দেখা যায় রুশ IL-20M কুটে মডেলের একটি গোয়েন্দা বিমান, যেটি নজরে আসা মাত্র যুক্তরাজ্যের রয়্যাল এয়ারফোর্সের 2টি টাইফুন জেট ছুটে যায়। টাইফুনের ধাওয়াকে রুশ আঘাতযানটি ন্যাটোর আকাশসীমা ছাড়ে বলে জানানো হয়। এর আগে গত বৃহস্পতিবার ইউরোপের দেশ পোল্যান্ড ও লিথুয়ানিয়ার মাঝে অবস্থিত রুশ বহর কালিনিনগ্রাদের আকাশসীমা অতিক্রম করে একটি অজানা আঘাতযান, সেটিকে প্রতিহত করে RAF-এর 2টি টাইফুন জেট। 2 দফায় পোল্যান্ডের মালবার্গ বিমানঘাটি থেকে অভিযান চালায় রয়্যাল এয়ারফোর্স। ন্যাটোর বর্ধিত আকাশ প্রতিরক্ষা মিশনের অংশ হিসেবে অভিযান 2টি চালালো যুক্তরাজ্য। মালবার্গে নিজেদের উড়োজাহাজ ও সেনা মোতায়েনের পরে এবারই প্রথম রুশ উড়োজাহাজ প্রতিহত করল RAF। ন্যাটোর নতুন সদস্য সুইডেনও এই মিশনের অংশ। যুক্তরাজ্যের নতুন এই মিশনের নাম অপারেশন চেসম্যান। রুশ উড়োজাহাজ প্রতিহত করতে রয়্যাল এয়ারফোর্সের যুদ্ধবিমানের ব্যবহার এবারই প্রথম নয়। গত বছর স্কটল্যান্ডের RAF-এর লোসিমাউথ ঘাঁটি থেকে 2টি টাইফুন জেট উড়ে যায়। এখন একটি রুশ বিআর
বোমারু বিমান উত্তর সাগরের উপর দিয়ে উড়ে যাচ্ছিল। সেই সময় ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় রুশ গোয়েন্দা বিমানটি যুক্তরাজ্যের নজরদারির আওতার মধ্যে শনাক্ত হয়েছিল, তবে এটি যুক্তরাজ্যের আকাশসীমায় প্রবেশ করতে পারেনি। মার্কিন ও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে 4 দফা হামলা ইয়েমেনের সশস্ত্র বাহিনী সোমবার এক বিবৃতিতে জানিয়েছে তারা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক স্থাপনায় 4টি পৃথক হামলা চালিয়েছে। এই হামলাগুলো মূলত আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে ইয়েমেনের সাম্প্রতিক মার্কিন বিমান হামলার প্রতিক্রিয়ায় চালানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, ইয়াফা ও সামাদ এক ড্রোন ব্যবহার করে ইসরায়েলের আশকেলন বন্দরে ইসরায়েলের একটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা আল রাশা অর্থাৎ এলত বন্দরের একটি সামরিক টার্গেটে 2টি পৃথক হামলা চালানো হয়েছে। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, মার্কিন আগ্রাসন ও সাম্প্রতিক প্রাণঘাতী বিমান হামলা জবাবে ইয়েমেন লোহিত সাগর ও আরব সাগরের 2টি বড় ধরনের সামরিক অভিযান চালিয়েছে। এই অভিযানে ইউএসএস হ্যারি ট্রুমান নামের একটি মার্কিন বিমানবাহী রণতরী ও এর সঙ্গে থাকা যুদ্ধ জাহাজগুলোকে লক্ষ্য করে 2টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ও 2টি ড্রোন ব্যবহার করে হামলা চালানো হয় বলে বিবৃতিতে জানানো হয়েছে। সম্প্রতি ইয়েমেনে মার্কিন বিমান হামলায় একাধিক বেসামরিক নাগরিকের প্রাণহানি ঘটেছে। এতে আঞ্চলিক উত্তেজনা ক্রমে বাড়ছে। তারই জেরে এই হামলাগুলি চালানো ইয়েমেন। হুথি নিয়ন্ত্রিত ইয়েমেনের সামরিক বাহিনী বারবার ঘোষণা দিয়েছে যে তারা ফিলিস্তিনি জনগণের পক্ষ নিতে এবং ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে পদক্ষেপ নিতে সদা প্রস্তুত।